সম্মানীয় বয়োজ্যেষ্ঠগণ এবং কনিষ্ঠদের যথাযোগ্য স্থানে প্রণাম ও আন্তরিক ভালোবাসা জানাই। সকলকে জানাই রানন্দিত জয়গুরু। পরম প্রেমময়ের অপার করুণায় ও পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব। এই অনুষ্ঠান হাট কৃষ্ণনগর পাত্রসাহেব সৎসঙ্গ কেন্দ্র মঞ্চে একটি বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশীর্বাদ কামনা করে ও তার সশ্রদ্ধ চরণে প্রণাম জানিয়ে আলোচ্য বিষয়ের আলোচনা শুরু করছি। আলোচ্য বিষয় শিক্ষা দীক্ষা। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণিক বোধচয়নে জ্ঞানের সাগর অনাপার। ঋষি শাসিত ভারতবর্ষে আর্য কৃষ্টির প্রথা অনুযায়ী শিক্ষা হতো দীক্ষা নেওয়ার পর। ধনী নির্ধন সন্তানের আদর্শ শিক্ষার জন্য গুরুগৃহে পাঠাতেন, যে সময়টাকে ব্রহ্মচর্য বলা হতো। পরিবেশের মানুষকে সেবা দিয়ে গুরুর ভরণ পোষণের জন্য ভিক্ষা করে তারা গুরু সেবা করতেন, তাতে সেবা বুদ্ধি সজাগ হতো। 11ই পৌষ 1349 রবিবার, ইংরাজি 27/12/1942। শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করলেন, ছাত্রদের প্রধান করণীয় কি? ঠাকুর বললেন, ছাত্রদের প্রধান করণীয় হচ্ছে আদর্শনিষ্ঠ তৎপরতায় বৈশিষ্ট্যকে স্ফুরিত করে তুলে পরিবেশের সত্তা সম্বর্ধনী সেবার জন্য নিজেদের শরীর, মন, মস্তিষ্ক, চিন্তা, চলন, অভ্যাস, ব্যবহার, কর্মশক্তি ইত্যাদিকে সুগঠিত ও সুবিন্যস্ত করে তোলা। তিনি আবার প্রশ্ন করলেন, আদর্শনিষ্ঠ তৎপরতার মানে কি? ঠাকুর বললেন, মানুষের সত্তার একটা সম্বেগ আছে, সেই সম্বেগ নিয়ে কোনো শ্রেয় পুরুষে যুক্ত হতে হয়। যেমন অর্জুন হয়েছিলেন শ্রীকৃষ্ণে, চন্দ্রগুপ্ত হয়েছিলেন চাণক্যে, বিবেকানন্দ হয়েছিলেন শ্রীরাম ও কৃষ্ণে। এরকম কোনো আদর্শ পুরুষে মানুষ যদি যুক্ত হয় ও অপ্রাণ অনুভক্তিতে তাকে অনুসরণ করে চলে, তাহলে তার চরিত্র ও ব্যক্তিত্ব কল্যাণপ্রসূ ও সংহত হয়ে গড়ে উঠতে পারে। নচেত একটা মানুষ যদি লাখো লাখো সৎ কথাও জানে, তাও কোনো কাজে আসে না, বরং ওইসব কথা বলে মানুষকে আরো ভাঁওতা দিতে পারে। সুতরাং চরিত্র ও ব্যক্তিত্বের মাঙ্গলিক নিয়ন্ত্রণে প্রথম জিনিস হলো ইষ্ট বা আদর্শ গ্রহণ, অর্থাৎ দীক্ষা। তাই দীক্ষাহীন শিক্ষার কোনো দাম ছিল না আমাদের দেশে। তিনি আবার প্রশ্ন করলেন, আমি যদি আদর্শের নীতিগুলো মেনে চলি তাহলেই তো হলো, আবার দীক্ষা গ্রহণের প্রয়োজন কি আছে? ঠাকুর বললেন, দীক্ষা বলতে আমি বুঝি তাকে পুরোপুরি গ্রহণ, অর্থাৎ তার কাছে আত্মসমর্পণ ও তার ভিতর দিয়ে দক্ষতার অনুশীলন। নীতি যার জীবনে মূর্ত, তাকে বাদ দিয়ে ওই নীতিগুলো অনুসরণ করতে যদি আমরা যাই, তাহলে তো ওই নীতিগুলোর নামে ওইগুলি সম্বন্ধে আমাদের মন গড়া ধারণাকেই অনুসরণ করতে থাকবো। এতে অবসেশন অর্থাৎ আত্ম অনুভূতি বা খেয়ালি গুরুপদ বাচ্য হয়ে উঠতে পারে আমাদের কাছে। তাতে লাভ কতদূর হয় তা বুঝি না। আবার তার প্রতি অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট অর্থাৎ সক্রিয় অনুরাগ ও তার ইন্সপিরেশন অর্থাৎ প্রেরণার ভেতর দিয়ে কনসেন্ট্রিক সেলফ অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ কেন্দ্রায়িত আত্মনিয়ন্ত্রণ যে কতখানি এক্সিলারেটেড অর্থাৎ তীব্র গতিসম্পন্ন হয় তা বলে শেষ করা যায় না। ধরো, তুমি যদি তোমার মাকে ভালোবাসো, তার নির্দেশ মতো চলো এবং তোমার মা যদি তোমাকে বাহবা দেন, উৎসাহ দেন, তাহলে সেই চলাটা তোমার কাছে ঠিক কতটা সুখকর লাগে? তিনি আবার প্রশ্ন করলেন, আপনি জন্মগত বৈশিষ্ট্যের স্ফুরণের কথা বললেন, কিন্তু স্কুল কলেজে তো সব ছাত্রদেরই এক ধারা শিক্ষা হয়। ঠাকুর বললেন, এক ধারা শিক্ষা হয় বলেই তো বৈশিষ্ট্যের বিকাশ হয় না। তবে এর মধ্যেও যদি অভিজ্ঞ সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন বহুদর্শী শিক্ষক থাকেন এবং তার সঙ্গে যদি ছাত্রের স্কুল কলেজের বাইরে ব্যক্তিগত মেলামেশা থাকে, তাহলে তিনি তাকে অনেকখানি বৈশিষ্ট্য অনুযায়ী গাইড অর্থাৎ পরিচালনা করতে পারেন। তিনি বললেন প্রশ্নের সুরে, যে লেখাপড়া শিখেও যে আমরা স্বাধীনভাবে জীবিকা নির্বাহের কোনো পথ করতে পারি না, এর উপায় কি? ঠাকুর উত্তরে বললেন, এটা শিক্ষা ব্যবস্থারই ত্রুটি। আমার মনে হয় যে কোনো বিষয়ই পড়ানো হোক না কেন, তার ইকোনমিক, প্র্যাকটিক্যাল, সোশ্যাল অ্যাসপেক্ট অর্থাৎ অর্থনৈতিক, বাস্তব ও সামাজিক দিকগুলি ছেলেদের সামনে সুন্দর করে পরিস্ফুটিত করে তোলা দরকার। সর্বস্তরে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ কৃষি ও শিল্পগত শিক্ষা হওয়া উচিত কম্পালসারি অর্থাৎ অবশ্য পাঠ্য। সায়েন্স অর্থাৎ বিজ্ঞান নিয়ে পড়তে গেলে তার সঙ্গে যেখানে যেখানে সম্ভব সেখানে ওই বিষয়বস্তুর উপর ভিত্তি করে মেকানিক্যাল, টেকনোলজিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল অ্যাডজাংশন অর্থাৎ যন্ত্রবিদ্যা, কারিগরি বিদ্যা, শিল্পবিদ্যা
ও বাণিজ্যবিদ্যা সম্পর্কিত সংযোজন জুড়ে দিতে হবে। ছাত্ররা পড়তে পড়তেই পরিবেশের প্রয়োজন পূরণই কিছু করে যাতে কিছু কিছু আয় উপার্জন করতে পারে এবং স্ব উপার্জিত ওই অর্থ দিয়ে ইষ্ট, পিতা, মাতা, শিক্ষক, পরিবার ও পরিবেশকে মাঝে মাঝে কিছু উপঢৌকন দিতে পারে। তার ব্যবস্থা একান্তই সঙ্গত বলে মনে হয়। এতে তাদের একটা আত্মবিশ্বাস গজাবে এবং যে পরিস্থিতির ভিতরে পড়ুক না কেন তার ভিতরে উপযোগী কিছু করে দাঁড়াতে পারবে। ছেলেদের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার অফ অবজারভেশন ও থিঙ্কিং অর্থাৎ স্বাধীন পর্যবেক্ষণ ও চিন্তার ক্ষমতা কতখানি বাড়ছে তার একটা পরীক্ষা হওয়া দরকার। বাস্তবে যে পরিস্থিতিতে ও পরিবেশের ভিতরে সে আছে তার সমস্যা কি, প্রয়োজন কি এবং তার সমাধান কিভাবে হতে পারে এ সম্বন্ধে কলেজ স্তরে ছাত্ররা যাতে স্বাধীনভাবে খোঁজ খবর নেয়, চিন্তা করে, আলাপ আলোচনা করে, চেষ্টা করে তার ব্যবস্থা হওয়া দরকার। মানুষ সম্বন্ধে, সমাজ সম্বন্ধে অনুরাগ ও অনুসন্ধিৎসা জাগিয়ে দিতে হবে এই শিক্ষার ভিতর দিয়ে। সেটা শুধুমাত্র একাডেমিক ইন্টারেস্ট অর্থাৎ তত্ত্বগত অনুরাগ হলে চলবে না। উদগ্র সেবাবুদ্ধি জাগিয়ে দিতে হবে। শিক্ষকরা যাতে এমনতর হবে ছাত্রদের ভিতরেও তা তত সংক্রামিত হবে। আর শিক্ষার ব্যাপারে প্রধান কথা জন্ম। শুভ সংস্কার ও সম্ভাব্যতা সম্পন্ন মানুষ যদি না জন্মায় তবে শুধু শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে মানুষ তৈরি হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।